বার্ধক্য ভাতায় 22শে জুন বাজেটে 1000 টাকা থেকে 1500 টাকা করা হয়েছে। অর্থাৎ আগে আপনি 1000 টাকা পাচ্ছেন, এখন থেকে 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করে পাবেন। কিন্তু আপনারা ইতিমধ্যে ভিডিও দেখেছেন যে বার্ধক্য ভাতাতে 3000 টাকা দেওয়া হতে পারে। তাহলে এই ভিডিওতে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে, সত্যিই কি বার্ধক্য ভাতাতে 3000 টাকা দেওয়া হবে? সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিও দেখতে পাচ্ছেন সেই ভিডিওগুলোর আসল সত্যিটা কি, এই সমস্ত কিছু এই ভিডিওতে ইন ডিটেল আলোচনা করবো। এবং এই যে 3000 টাকাটা দেওয়া হবে, এই কথাটা কোন জায়গা থেকে আসলো সেটাও বলছি। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ভালো করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখুন, বর্তমানে বার্ধক্য ভাতাতে কত টাকা দেওয়া হচ্ছে? 1500 টাকা করে বর্তমানে দেওয়া হচ্ছে। এটা দেওয়া হবে, এখনো ঢোকেনি, পরের মাস থেকে ঢুকবে। সোশ্যাল মিডিয়ায় যেটা দাবি করা হচ্ছে যে 3000 টাকা, এটা কিন্তু একটা দাবি, এটা কিন্তু একদম নয়, এটা একটা প্রস্তাব মাত্র। কিন্তু বর্তমানে যেটা সরকারি নির্দেশিকা সেটা হচ্ছে 1500 টাকা দেওয়া হবে। এই তথ্যের উৎস কি? এই 1500 টাকা দেওয়া হবে, এই তথ্যের সোর্সটা কি? সাম্প্রতিক রাজ্য বাজেট, তার মানে 22শে জুন যে বাজেট ঘোষণা হয়েছে সেই বাজেটেই কিন্তু 500 টাকা বাড়ানো হয়েছে। আগে 1000 টাকা ছিল, তাহলে বর্তমানে এখন আপনি পাবেন 1500 টাকা, সেটা হচ্ছে বার্ধক্য ভাতাতে। ঠিক আছে? তাহলে সরকারিভাবে 3000 টাকা দেওয়া হবে এরকম কোনো ঘোষণা নেই। সরকারি কোনো ঘোষণা নেই, ভালো করে বুঝবেন। সরকারিভাবে কোনো ঘোষণা নেই যে 3000 টাকা দেওয়া হবে। তাহলে এই কথাটা কোথা থেকে আসলো? এটা সোশ্যাল মিডিয়া আলোচনা, সোশ্যাল মিডিয়ার কথা বললেও ভুল হবে। বিজেপির একজন সাংসদ, যিনি পেশায় ডাক্তার, বিজন মুখোপাধ্যায়, তিনি এটা একটা প্রস্তাব দিয়েছিলেন যে 3000 টাকা বৃদ্ধ ভাতা করা উচিত। সেটা হচ্ছে বার্ধক্য ভাতা। যদি স্যার মিনিমাম 3000 করেও আমাদের করে দেওয়া হয়, তাহলে গ্রামাঞ্চলে যারা মানে ডাক্তার দেখাতে পারে না, তো পুরোনো প্রেসক্রিপশন দেখে ওষুধ নিয়ে করে, তাদেরকে যদি স্যার মানে বাবা মা দুজনকেই অ্যাটলিস্ট করে দেওয়া হয়, তাহলে অ্যাটলিস্ট ছেলে মেয়ের কাছে এখন হাত পাততে হয় না স্যার। তাহলে স্যার তারা ওষুধ খেতে পায় না, ওষুধ কেনে না, এবং গ্রামাঞ্চলের না খেয়ে স্যার আমি এমনও দেখেছি স্যার মানে ভিক্ষার মতন চাইছে। যদি সেটা একটু উপলব্ধি করা আমার মনে হয় স্যার একটু ভালো হয়। যে বর্তমানে সরকারি যে ভাতা, বৃদ্ধ ভাতা, তার হিসাব হচ্ছে 1000 টাকা আগে দেওয়া হতো, 500 টাকা সাম্প্রতিক 22শে জুন বাজেটে বৃদ্ধি করা হয়েছে, মোট 1500 টাকা দেওয়া হবে। এটা সরকারি ঘোষণা, সরকারি অফিসিয়াল ঘোষণা। 22শে জুন বাজেটেই বলা হয়েছে 1500 টাকা করে বৃদ্ধ ভাতাতে দেওয়া হবে। তাহলে এই যে 3000 টাকা দেওয়া হবে বৃদ্ধ ভাতাতে, এই খবরটা কোথা থেকে এলো? এই খবরটার উৎস হচ্ছে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার একজন বিধায়ক। তিনি পেশায় একজন চিকিৎসক, নাম হচ্ছে বিজন মুখোপাধ্যায়। তিনি কিন্তু বিজেপি থেকেই নির্বাচিত হয়ে বিধায়ক হয়েছিলেন। তিনি কিন্তু দীর্ঘদিন ধরে প্রবীণ মানুষের চিকিৎসা করেছেন, যেহেতু তিনি ডাক্তার। এবং ওই দীর্ঘদিনের চিকিৎসার যে অভিজ্ঞতা, সেখান থেকে তিনি বলছেন, তার ভিত্তিতে বলছেন যে বৃদ্ধ ভাতার যে টাকাটা সেটাকে 3000 টাকা করা হোক, এইটা তিনি দাবি করেছেন। এটা কিন্তু কোনো অফিসিয়াল ঘোষণা নেই। যেমন আপনার মনে হয়েছে বৃদ্ধ ভাতা 3000 টাকা ঘোষণা করা হোক, কিন্তু আপনি সাধারণ মানুষ, আপনি হাইয়েস্ট একটা আবেদন করতে পারেন। কিন্তু যারা বিধায়ক, তারা তো আমাদের প্রতিনিধি, তো তারা বিধানসভায় ভাষণ দেন। তো বিধানসভায় সম্ভবত তিনি এটা বলেছিলেন, বা কোনো একটা জায়গায় বলেছিলেন, এক্স্যাক্টলি বিধানসভা কিনা সেটাও আমি জানি না। আমি এখানে তার ভিডিওটা প্লে করে দেবো। সেখানে তিনি বলেছেন যে 3000 টাকা বার্ধক্য ভাতায় করা হলে ভালো হয়। এটা বার্ধক্য মানে বৃদ্ধদের অনেকটা হেল্প হবে, এটাই জাস্ট। এটা কিন্তু অফিসিয়াল কোনো ঘোষণা নয়। তো সেটাই বলা আছে, এটা কোনো সরকারি সিদ্ধান্ত নয়, বরং বর্তমানে বাজার দর অনুযায়ী প্রবীণ নাগরিকদের কষ্ট লাঘব করার একটা আবেদন বা প্রস্তাব মাত্র। তাহলে এই বিজন মুখোপাধ্যায় যিনি আছেন ডক্টর পেশায়, সেই বিজন মুখোপাধ্যায় স্যার, তিনি প্রস্তাব দিয়েছেন যে বার্ধক্য ভাতা 1500 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকা করা হলে ভালো হয়। ঠিক আছে? এটা প্রস্তাব একটা। তাহলে এই যে 3000 টাকা তার দাবি তিনি কেন করছেন, এর পিছনে কারণটা কি? দেখুন, এই যে 1500 টাকা, এটা তো অনেকটাই কম, বাজার দর অনুযায়ী অনেকটাই কম। কারণ এখন একটা গ্যাস বুক করতে গেলে মনে হয় 1000 টাকা চলে গেছে। দেখুন, এখানে কি বলা আছে, প্রথমত 3000 টাকা কেন করা হোক? প্রথমত চিকিৎসার খরচ, প্রথমত ডাক্তার দেখানো, রক্ত সুগার পরীক্ষা, মানে রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, মানে টেস্ট, সেই টেস্টের যা বাজার দর আপনারা জানেন, কত করে ব্লাড টেস্ট, কত করে সুগার টেস্ট। তার সঙ্গে ডাক্তার দেখালে সেই ডাক্তারের একটা ফিজ আছে, সেই খরচ। তারপরে ওষুধ প্রতিদিন, তাদের তো মাসিক তাদের ওষুধ বা মেডিসিন কিনতে হয়, তো সেই ওষুধের যা দাম বর্তমানে। এছাড়া হাসপাতালে যাওয়ার যে ভাড়া, সামান্য যদি টোটো করেও যায়, তো টোটো করে গেলেও তাদের একটা ভাড়া লাগবে। যেমন আমার বাড়ি থেকে 5 থেকে 10 কিলোমিটার দূরে হচ্ছে সরকারি হসপিটাল, তো সরকারি হাসপাতালে গেলেও আমাকে যাতায়াত দিয়ে মোট 50 টাকা কিন্তু ভাড়া চলে যায় একদিনে। ঠিক আছে? আবার ওখানে গিয়ে একটা তো তাকে খেতেও হবে,
তো সেটা একটা আছে। এর সঙ্গে সে যে দৈনিক খাবার খাবে তার মধ্যে তার পুষ্টি প্রয়োজন, যেহেতু বয়স হয়েছে, যেমন একটু দুধ, ফল বা পুষ্টিকর খাবার, মানে একটু সময় একটা ডিম। আর এখন যে ডিমের দাম, পচা ডিমের দাম বেশি ভালো ডিমের থেকে, ঠিক আছে? তো এই যে এত তাদের দৈনন্দিন জীবনে যে খরচ, সেটা 1500 টাকায় কুলানো সম্ভব নয়। মানে মাসে কোনো একটা বৃদ্ধ বা বৃদ্ধাকে যার বয়স 60 বছরের বেশি, তাকে 1500 টাকা করে দেওয়া হচ্ছে, এবং তারপরে রয়েছে তার দৈনন্দিন খাবারের খরচ, হাসপাতালে যাওয়ার ভাড়া, প্রতিদিনের ওষুধ কেনা, ডাক্তার দেখানো, টেস্ট করা। তাহলে এগুলো 1500 টাকায় কুলানো সম্ভব না। এবং এটা আমরা সবাই জানি কম বেশি। এবং যেহেতু জীবন মুখোপাধ্যায় তিনি একজন ডাক্তার, তিনি প্রবীণদের চিকিৎসা করেছেন বহু বছর ধরে, তো তিনি তাদের কষ্টটাকে খুব কাছ থেকে দেখেছেন, যার জন্য তিনি মানবিকতার দিক থেকে বলছেন যে 1500 টাকা থেকে বাড়িয়ে যদি 3000 টাকা করা হয়, তাহলে এটা তাদের জন্য অনেকটা হেল্প। যদি অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা দেওয়া হয়, তাহলে বার্ধক্য ভাতাতেও 3000 টাকা দেওয়া উচিত। আমার মনে হয় অন্নপূর্ণা ভান্ডার কমানো উচিত, বার্ধক্য ভাতা বাড়ানো উচিত, এটা আমার মনে হয়। এবার কি বলছে, নিয়মিত যে ওষুধ, তার বিপুল খরচ রয়েছে মার্কেটে। কারণ একজন 60 বছর প্লাস, 60 বছর না হলে তো বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা পাওয়া যায় না। তাহলে 60 বছর প্লাস এক বয়স যার, সেই সমস্ত পুরুষ বা নারী, তার যে শরীরের যে ক্ষমতা, সেটা তো একটা ইয়াং ছেলে মেয়ের থেকে কম। তার থাইরয়েড হতে পারে, হার্টে কোনো সমস্যা হতে পারে, তাহলে তার বাতের ব্যথা দেখা যায়, প্রেশার বেড়ে যায় বা কমে যায়, তার সুগার দেখা যায়। তাহলে এত রোগ তার শরীরে হতেই পারে। এর মধ্যে যে কোনো একটা তো আছেই। 90% যদি আমি বৃদ্ধবিদ্যার কথা বলি, তাহলে এর মধ্যে যে কোনো একটা না একটা তাদের আছেই। তাহলে তার চিকিৎসা করার জন্য যে ওষুধ, তার খরচই 1000 টাকা বেশি প্রতি মাসে। তারপরে আরো বাদ বাকি যে সমস্ত খরচ, সেগুলো তো লেগেই আছে। তাহলে 1500 টাকা তারা যে প্রতি মাসে পায়, তারপরেও তার সন্তান সন্ততির কাছ থেকে হাত পাততে হয়, যেটা তাদের জন্য একটু অসুবিধার হতে পারে, অসম্মানের হতে পারে। যার জন্য তারা ডাক্তার মনে করেছে, বা আমরা নিজেরাও মনে করি, এটার 12টা বাড়ানো উচিত। আমার সুগার কোলেস্টেরল আছে, আমি মাসে প্রায় 3000 টাকার ওষুধ আমার লাগে, মানে ডেইলি হিসাব করে আমি 100 টাকার ওষুধ খাই। তা আমার বয়স হচ্ছে 28 বছর। 28 বছর বয়সে যদি আমার এরকম অবস্থা হয়, তাহলে আমি ভাবছি আমি 60 বছর বয়সে গেলে আমার অবস্থা কিরকম হবে। তো সেক্ষেত্রে আমি নিজের কষ্টটা বুঝি, কারণ আমার দাদু ঠাকুমা দুজনেই বৃদ্ধ ভাতা পায়। 1000 টাকা করে মাসে পেতো, এখন সম্ভবত 1500 টাকা করে পাবে। কিন্তু তারপরেও আমি তাদেরকে মাসে টাকা পাঠাই, ওষুধ কেনার টাকা দিই, ওই টাকাটা পাওয়ার পরেও। এবং তাদের একটা যে ব্যাপার আছে, তাদের ছেলে মেয়ে আছে, নাতনি নাতনি আছে, তারা যদি কখনো কোনো বিপদে পড়ে, বা তারা যদি শখ করে ঠাকুমা দাদুর কাছে কিছু চায়, তখন ওই বৃদ্ধ ভাতা থেকেই তাদেরকে দিতে হয়। তাহলে এত কিছু ম্যানেজ করা ওই 1500 টাকায় সম্ভব না। এছাড়াও আরেকটা যেটা সংকট, যেটা খুব বড় সংকট তাদের জন্য, বৃদ্ধদের জন্য, সেটা হচ্ছে পুরোনো প্রেসক্রিপশন দিয়েই তারা কিন্তু দিনের পর দিন ওষুধ আনছে। তার কারণ এখানে দেখবেন যে সমস্ত ডাক্তার প্রাইভেট চেম্বারে বসে, তারা বলে যে 7 দিনের মধ্যে যদি আপনি আবার চেক আপ করান, তাহলে টাকা লাগবে না। মানে প্রথম দিন কোনো ডাক্তারের কাছে গেল ভিজিটে, মেডিসিন ডাক্তার দেখালো, 500 টাকা ভিজিট। 7 দিনের মধ্যে গেলে হয়তো টাকা লাগবে না, বা তারপরে ওই 500 টাকা যে প্রথম দিন গেছে, তারপরে রিপোর্ট দেখাতে গেলেও টাকা লাগবে না। কিন্তু 500 টাকায় তো সে আর সারা মাস ধরে দেখাতে পারবে না। 500 টাকায় সে টিভিটা দেখালো, পরের মাসে যখন যাবে তখন আবার 500 টাকা লাগবে। তাহলে 1500 টাকার থেকে 500 টাকা থোকা তাকে ডাক্তারকেই দিতে হচ্ছে, ঠিক আছে? বাদ বাকি তার কাছে থাকছে 1000 টাকা। এবার ডাক্তারের কাছে যাওয়ার জন্য তো 100 টাকা খরচ যাচ্ছে, তাহলে তার কাছে থাকছে হচ্ছে 900 টাকা। 900 টাকায় ওষুধ কেনা, খাবার খাওয়া, তার মধ্যে তার হাত খরচ আছে। তার জন্য কি করে বৃদ্ধরা, যে পুরোনো প্রেসক্রিপশন দিয়েই চালায়, যে মাসের পর মাস ওই পুরোনো, একবার ডাক্তার দেখালো, হয়তো তার 6 মাসের পুরোনো প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধটা কিনছে। কারণ ডাক্তারের কাছে গেলে আবার 500 টাকা দিতে হবে, বা পাচ্ছে তো আর 1500 টাকা। তাও নিয়মিত পাই কিনা সেটাও আমি জানি না, অনেকে তো নিয়মিত পাইও না, সেটাও ব্যাপার। তো ব্যাপার হচ্ছে এই যে অর্থের অভাব, তো অর্থের অভাব থাকলেও তাদেরকে তো বাঁচতে হবে। তো বাঁচার তাগিদেই বাধ্য হয়ে প্রবীণদের এই ঝুঁকি নিতে হচ্ছে, যে পুরোনো প্রেসক্রিপশন দেখিয়েই তারা মাসের পর মাস ওষুধ কিনছে, যার ফলে তাদের শারীরিক অবস্থার আরো অবনতি ঘটছে। তারা নতুন করে ডাক্তার দেখাতে পারছে না টাকার জন্য, পুরোনো প্রেসক্রিপশন সেটা দিয়ে কিন্তু দিনের পর দিন ওষুধ আনছে, সেই ওষুধই খাচ্ছে, এবং তারপরে নিয়মিত টেস্টও করাতে পারছে না। তো এত সমস্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছে 1500 টাকায়। তাহলে সেই সুযোগ সুবিধা আপনারা নিজেরাই বলবেন, নিজেরাই কমেন্ট করবেন যে এটা তাদের সত্যি অসুবিধা কিনা। তাদের ভাতা তুলতে গ্রাম অঞ্চলে যে সমস্ত প্রবীণরা থাকে, তাদেরকে আলাদা করে ভোগান্তি আছে। এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমার দাদু ঠাকুমা তো বৃদ্ধ ভাতা পায়। সেক্ষেত্রে দেখুন তাদের কি সমস্যা। যেহেতু প্রত্যন্ত গ্রাম এলাকায় ব্যাংক নেই, কম করে 2 থেকে 3 কিলোমিটার দূরে দূরে ব্যাংক, ঠিক আছে? এবার 2 থেকে 3 কিলোমিটার দূরে দূরে ব্যাংকে গিয়ে
লাইন দিয়ে টাকা তোলাটা অনেকটা বড় ব্যাপার তাদের জন্য, যেহেতু বয়স হয়েছে। আবার অনেক ব্যাংকে দেখেছি যে কম পরিমাণ টাকা হলে ব্যাংক বলে যে না সিএসপি তে গিয়ে তুলুন, যদিও ব্যাংকের এটা মোটেও স্বভাব হয় না। যদি 1000 টাকা তুলতে যাই বলবে যে ব্যাংকে হবে না, সিএসপি তে যান। তো সেক্ষেত্রে ব্যাংক সিএসপি চালু করেছে, এবার সিএসপি তে গেলেও তো লাইন দিতে হবে। তাহলে কি বলেছে, দূরত্ব খরচ, ব্যাংক অনেক দূরে, যাতায়াতের জন্য অতিরিক্ত ভাড়া দিতে হবে, ঠিক আছে। শারীরিক কষ্ট, বার্ধক্যের কারণে বারবার ব্যাংকে যাতায়াত করা ওদের মধ্যে বৃষ্টির মধ্যে অত্যন্ত কষ্টকর। আরেকটা হচ্ছে বায়োমেট্রিক সমস্যা, যদি সে সিএসপি থেকে টাকা তুলতে যায়, বা কিছু কিছু সাইবার ক্যাফে আছে আপনারা দেখেছেন যেখান থেকে আঙুলের ছাপ দিয়ে টাকা তুলে দেয়, মানে এই এইপিএস সিস্টেম দিয়ে, যাকে বলে হাতের বায়োমেট্রিক ছাপ দিয়ে। এবার বয়স জনিত কারণে যে হাতের যে করটা, বৃদ্ধ ব্যক্তিদের করটা অস্পষ্ট হয়ে যায় ধীরে ধীরে, সেক্ষেত্রে হাতের ছাপ মেলে না, আঙুলের ছাপ না মেলায় তাদেরকে টাকা পেতে হয়রানি হতে হয়। এবং ওই যে সাইবার ক্যাফে গুলো এইপিএস সিস্টেম যেগুলো টাকা তোলে, ওরা তো বসে আছে টাকাটা কামানোর জন্য, ওটাও তাদের ব্যবসা, তাদের তো দিন গুজরান করতে হবে। তো তারা কিন্তু 1000 টাকা তুলতে গেলে 10 টাকা কেটে নেয়, ঠিক আছে। তাহলে যে বৃদ্ধা 1500 টাকা তুলতে যাচ্ছে, তার হয়তো 10 টাকা থেকে 15 টাকা কেটে নিল, ওখান থেকে ওটা কমিশন রাখবে, তারপর তার ভাড়া দিতে হবে। সেক্ষেত্রে দেখবেন যা পাচ্ছে সেখান থেকে আগেই তাদেরকে কিছু মাইনাস করে সেখান থেকে অটোমেটিক্যালি চলে যাচ্ছে। এবার আমরা দেখি অন্যান্য প্রকল্প ভার্সেস বৃদ্ধ ভাতা। যেমন অন্যান্য প্রকল্প, যেমন রয়েছে আমাদের অন্নপূর্ণা ভান্ডার, যদি তারই নিই তাহলে সেখানে মাসিক সহায়তার পরিমাণ তুলনামূলকভাবে বেশি। মানে বৃদ্ধ ভাতা দেওয়া হচ্ছে 1500 টাকা, আর 3000 টাকা এখানে দেওয়া হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে, যার বয়স সীমা হচ্ছে 25 থেকে 60 বছর। আইরনিটা দেখুন, একটা 25 বছরের মেয়ে, তার কাছে পুরো ভবিষ্যৎ পড়ে আছে, তার শারীরিক সক্ষমতা একটা প্রবীণের তুলনায় অনেক বেশি, সে চাইলেই কোনো না কোনো কাজ করে তার হাত খরচ বা যে কোনো সংসার চালাতে পারবে। তাহলে উপার্জনের অন্যান্য সুযোগ সুবিধা বেশি রয়েছে এদের। এছাড়া প্রবীণ সমাজ, চিকিৎসার বিপুল খরচ, উপার্জনের কোনো সুযোগ নেই, যেহেতু বয়স হয়ে গেছে, পেনশন পাচ্ছে না বলে এই পেনশনটা পায়। বার্ধক্য ভাতা তো ওল্ড এজ পেনশন, যে সে কোনো সরকারি পেনশন পায় না বলে এই টাকাটা পায়। তাহলে 1500 টাকা দিচ্ছে আমি একজন বৃদ্ধ বা বৃদ্ধাকে, আর 3000 টাকা দিচ্ছে একটা 25 বছরের বা একটা 40 বছরের মহিলাকে, তাহলে সেটা তো একটা বৈষম্য আমাদের সমাজে থেকে যাচ্ছে। আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক ভাতা, এই যে সমস্ত পেনশন প্রকল্প আছে, সেখানে যে স্ট্যাটাস চেক করতে পারতেন, তার যে ওয়েবসাইট ছিল আগে joybangla.wb.gov.in, ওটা পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করে বর্তমানে যে পোর্টাল চালু হয়েছে সেটা হচ্ছে samarth.wb.gov.in। বাংলাতে বললে সামর্থ্য, হিন্দিতে বা ইংলিশে উচ্চারণ করলে samarth.wb.gov.in। এইটা একই রকম সমস্ত ফ্রন্ট পেজ বা ইন্টারফেস রয়েছে, শুধুমাত্র পোর্টালের নাম চেঞ্জ করে সামার্থ করা হয়েছে। স্ট্যাটাস চেক করার জন্য এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে চেক করবেন। এখানে বলেছে ওয়ান আমব্রেলা স্কিমস, মানে এক ছাতার তলায় অনেক স্কিমস এর স্ট্যাটাস চেক করতে পারবেন। তো ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে আপনি এখানে দেখতে পারবেন যে স্কিমের নাম সিলেক্ট করার অপশন আছে। এখানে আপনি জয়গাহর, তারপরে এসটির জন্য পেনশন, ওল্ড এজ পেনশন, এলপিপি পেনশনার, এলপিপি রিটেনার, এমএসএনই পেনশন, কৃষকদের জন্য বৃদ্ধ ভাতা, মৎস্যজীবীদের জন্য বৃদ্ধ ভাতা, পুরোহিত ভাতা, প্রকৌশলী বন্ধুদের জন্য মানে এসসি কার্ডদের জন্য, টেক্সটাইল পেনশন, ডাব্লিউসিডি মানবিক, ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন এবং ডাব্লিউসিডি উইডো পেনশন। অর্থাৎ মানবিক মানে প্রতিবন্ধী ভাতা, তারপরে বৃদ্ধ ভাতা এবং তারপরে বিধবা ভাতা। তো এখান থেকে আপনি চেক করবেন, আমি ওল্ড এজ পেনশনটা চুজ করলাম। এবার আপনি সার্চ করবেন কি দিয়ে, বেনিফিশিয়ারি আইডি দিয়ে নাকি মোবাইল নাম্বার দিয়ে নাকি আধার নাম্বার দিয়ে। আমি এখানে মোবাইল নাম্বার চুজ করবো। এবার যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলাম বৃদ্ধ ভাতা সেটা বসাবো, ক্যাপচা কোড বসাবো, সার্চ অপশনে ক্লিক করবো, তাহলে এখানে আমার স্ট্যাটাসটা আমি দেখতে পারবো। এইবার এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে এখানে অনেকের স্ট্যাটাস দেখাচ্ছে কি ভেরিফাইড, ব্র্যাকেট দেখাবে এ পেন্ডিং অ্যাপ্রুভাল। এর মানে হচ্ছে আপনার সমস্ত ডকুমেন্ট সরকার ভেরিফিকেশন করে অনুমোদন করে দিয়েছে যে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন আছে, কিন্তু টাকা পাওয়ার যে লিস্ট, ফাইনাল লিস্ট, সেই লিস্টে আপনার নাম তোলেনি, সেটার অ্যাপ্রুভালটা পেন্ডিং আছে। এটা কেন হচ্ছে, দেখুন আমার যে শ্বশুর মশাই আছে তিনি 2023 সাল নাগাদ সম্ভবত অ্যাপ্লাই করেছে বৃদ্ধ ভাতায়, তারও এখানে সেম দেখাচ্ছে। মানে এখন 2026 সাল চলছে, 2.5 বছর হয়ে গেছে, তার কিন্তু এই ভেরিফাইডই রয়েছে, পেন্ডিং অ্যাপ্রুভাল রয়েছে, সে কিন্তু টাকা পাচ্ছে না। তাহলে এর কারণ হচ্ছে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতাতে যে কোটা, পশ্চিমবঙ্গের জন্য যে কোটা বরাদ্দ করা আছে সেটা ফুল আছে। মনে করুন 1 লাখ লোকজনকে বছরে টাকা দেবে। এবার এই 1 লাখ লোকজনের বর্তমানে কোটা ফুল, এই 1 লাখের মধ্যে যদি কোনো কারণে 10,000 জন খালি হয় বা 5,000 জন খালি হয়, মনে করুন কোনো কারণে 10,000 জন খালি হলো এই বছরে, তাহলে এই ভেরিফাইড
বা পেন্ডিং অ্যাপ্রুভাল লিস্ট থেকে সেই 10,000 জনকে নেবে, তারপরে তারা টাকা পাবে। এইবার যারা 2021 সাল বা 2020 সালে আবেদন করে রেখেছে, মানে যত পুরনো আবেদন করে রেখেছে সেখান থেকে নাম তুলতে তুলতে যাবে, তাহলে এটাই হচ্ছে খরচ। বর্তমানে কোটা ফুল হয়ে গেছে, তার জন্য নতুনদের আর টাকা দেওয়া হচ্ছে না। যতদিন না ওই কোটা বা শূন্যপদ ফাঁকা হচ্ছে, তারপরে গিয়ে আপনারা টাকা পাবেন। কিন্তু কবে পাবেন সেটা নিয়ে কোনো আপডেট নেই। তাহলে বর্তমানে শেষ কথা হচ্ছে, সরকার কি 3,000 টাকা বৃদ্ধ ভাতা দেবে এরকম ঘোষণা করেছে? না, সরকার এরকম কিছু বলেনি। কি হয়েছে, এখনো পর্যন্ত বার্ধক্য ভাতায় 3,000 করার কোনো সরকারি ঘোষণা নেই। বর্তমানে সরকারি ঘোষণা অনুযায়ী 1,500 টাকা করে দেওয়া হবে বার্ধক্য ভাতাতে। ভবিষ্যতে ভাতা বাড়লে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে তা আপনাদেরকে আমি জানিয়ে দেব, ঠিক আছে? তাহলে শেষ কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করবেন না। শুধুমাত্র অফিসিয়াল আপডেটের উপরে ভরসা রাখবেন। আর এই যে বিজন মুখোপাধ্যায় স্যার দাবি করেছেন যে, বা তিনি সরকারের কাছে একটা আবেদন করেছেন যে বার্ধক্য ভাতা 3,000 টাকা করা হোক, আপনার মতে কি বলে? 3,000 টাকা বার্ধক্য ভাতা করা হোক কি হোক না, সেটা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।